আমাদের চ্যানেলের সমস্ত গল্পের নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য এখনই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল করে দিন। হরেবল উইকেন্ডে আজ আপনার জন্য দুর্বা বাগচির লেখা গল্প অভিশপ্ত সন্ধানীর। আজকের গল্পটি আমরা নিয়েছি শুকতারার 101 ভূতের গল্প দ্বিতীয় খণ্ড থেকে। আজকের গল্প পাঠে এবং গল্পের সূত্রধার আমি অতনু। শুরু হচ্ছে অভিশপ্ত সন্ধানীর। বর্ষা রাতের কালো মেঘে আকাশ ঢাকা। রাস্তার দুধারে গাছপালা, ধানক্ষেত অন্ধকারে থমথম করছে। মাঝে মধ্যেই কড়কড় করাত করে প্রচণ্ড বাজের শব্দ মধুবনী গ্রামের নিস্তব্ধতাকে ভেঙে খান খান করে দিচ্ছে। মধুবনী ছোট গ্রাম। এই গ্রামের জনবসতি দক্ষিণ দিকের হাটতলাকে কেন্দ্র করে। উত্তর দিকে লুনি নদীর ধারে দুটো বড় বাড়ি ছাড়া বিশেষ জনবসতি নেই, কেবল বড় বড় মাঠ আর ধানক্ষেত। এই ভয়ঙ্কর দুর্যোগের রাতে সেই লুনি নদীর তীরের জনমানবহীন প্রান্তরে অন্ধকারে ভূতের মতো দাঁড়িয়ে আছে সন্ধানীর। সামনে দিয়ে একটা পায়ে চলা রাস্তা এঁকে বেঁকে দক্ষিণ থেকে উত্তরে লুনি নদীর একেবারে ধার পর্যন্ত চলে গেছে। সন্ধানীরের মুখোমুখি রাস্তার অন্যধারে সন্ধানীরের মতোই প্রাসাদ তুল্য বাড়ি নবনীর। চারিদিকের গা ছমছমে পরিবেশে দুটো বাড়ি যেন ভয়ঙ্কর কিছু ঘটাবার আশঙ্কায় দম বন্ধ করে দাঁড়িয়ে আছে। বাজের আওয়াজে ঘুম ভেঙে যায় জয়ন্ত। ঘরের দরজা খুলে সে নবনীরের দোতলার বারান্দায় এসে দাঁড়ায়। রেলিংয়ে হেলান দিয়ে জয়ন্ত তাকিয়ে থাকে সন্ধানীরের দিকে। জঙ্গলের মধ্যে দিয়ে বিশাল বাড়িটা যেন ভয়ঙ্কর মুখোপাদান করে আছে। বাড়িটার একদিক একেবারে ভেঙে গিয়ে ইট, চুন, সুরকির স্তূপ হয়ে আছে। বাড়িটি যাদের সেই চৌধুরী বংশের মাত্র দুটি মানুষ ছাড়া আর কেউ বেঁচে নেই। মর্মান্তিক এক দুর্ঘটনার পর বাড়িটি সম্বন্ধে লোকের মনে আতঙ্ক জন্মেছে, তাই এর ত্রিসীমানায় কেউ পা রাখতে সাহস পায় না, বিশেষ করে সন্ধ্যার পর। জয়ন্ত অবশ্য সব জেনে শুনেই স্বেচ্ছায় এখানে এসেছে। সে সিভিল ইঞ্জিনিয়ার। এখান থেকে কিছুটা তফাতে রাজপুরা গ্রামে লুনি নদীর ওপর বাঁধ নির্মাণের কাজ নিয়ে এসেছে। এখানে থাকবার উপযোগী ভালো একটা বাড়ির সন্ধান করছিল জয়ন্ত। তখন স্থানীয় একজন লোকের মুখে নবনীরের কথা শুনে বাড়িটা দেখতে এসেছিল। নিরিবিলিতে সাজানো বাগানের মাঝখানে দোতলা বাড়িটা নামমাত্র ভাড়ায় পেয়ে জয়ন্ত সঙ্গে সঙ্গেই 6 মাসের ভাড়া অগ্রিম দিয়েছিল। অ্যাডভান্সের টাকা গুনে নিয়ে নবনীরের মালিক সাধন সরকার তাকে প্রশ্ন করেছিল, মিস্টার রায়, আপনি কি ভূতে বিশ্বাস করেন? ভূত? হেসে ফেলেছিল জয়ন্ত। না মশাই, ভূত আমি বিশ্বাস করি না। কেন, ও বাড়িতে বুঝি ভূত আছে? আগে না, আমার বাড়িতে আপনার কোনো ভয় নেই। তবে রাতের বেলা কখনো সন্ধানীরের কাছে যাবেন না। বাড়িটা অভিশপ্ত। তার মানে? যে বাড়িতে রহস্যজনক অগ্নিকাণ্ডে গোটা একটা পরিবার শেষ হয়ে যায়, সে বাড়ি অভিশপ্ত ছাড়া কি আর বলা যায় বলুন? আপনি এখানে নতুন এসেছেন, তাই ব্যাপারটা আপনাকে খোলাখুলি জানানোই উচিত। সন্ধানীরে নাকি গভীর রাত্রে কার আবির্ভাব হয়। দিনের বেলায় কোনো অসুবিধা নেই, তখন ঠাকুর, চাকর, মালিক সবাই থাকে। কিন্তু রাত হলেই কেউ আর ও বাড়িতে থাকতে চায় না। বাড়ির বর্তমান মালিক রতন চৌধুরী অনেক টাকার লোভ দেখিয়েও কাউকে 2-1 দিনের বেশি টেকাতে পারেননি। আমরা, অর্থাৎ এ অঞ্চলের অনেকেই রতন চৌধুরীকে ওই বাড়ি ছেড়ে অন্য কোথাও গিয়ে থাকবার পরামর্শ দিয়েছিলাম, কিন্তু উনি কিছুতেই সন্ধানীর ছাড়বেন না। তাই রাতের বেলা বৃদ্ধ রতন চৌধুরী ও তার নাতি অর্ক ছাড়া আর কেউ থাকে না। নবনীরে থাকতে হলে আপনাকে কিন্তু ওই নির্জন এলাকায় একাই থাকতে হবে। সাধন সরকারের কথা শুনে
কিছুক্ষণ চিন্তা করেছিল জয়ন্ত। সরকার থেকে তার আশ্রয়ের যে অস্থায়ী ব্যবস্থা করা হয়েছে তা থাকবার উপযোগী নয়, তাই এই মুহূর্তে তার একটা আশ্রয়স্থল দরকার। এত কম ভাড়ায় এইরকম বাড়ি পাওয়া তো ভাগ্যের ব্যাপার। তাছাড়া যা কিছু সমস্যা তো সন্ধ্যানীরকে ঘিরে, নবনীরের সঙ্গে তার কি সম্পর্ক থাকতে পারে? এই ভেবে বাড়িটা নিয়েই নিয়েছে জয়ন্ত। নবনীরে আসার পর কেটে গেছে বেশ কয়েকদিন। প্রচণ্ড কাজের চাপে নিঃশ্বাস ফেলার সময় ছিল না জয়ন্তর। সকাল 9টার মধ্যে অফিসের গাড়িতে রওনা হতে হয়। মধুবনীতে ফিরতে ফিরতে রাত 7টা-8টা হয়ে যায়। সারাদিনের পরিশ্রমের পর ক্লান্ত হয়ে রাতে বিছানায় শোয়া মাত্রই ঘুম, তাই অস্বাভাবিক কোনো কিছুরই মুখোমুখি হতে হয়নি। সে ছাড়া এ বাড়িতে তার পুরনো চাকর সোনারাম। আদিবাসী এই যুবকটি রাতে নিয়ম করে গাঁজা খায়, ফলে রাতে কোনো কিছু ঘটলেও সে টের পাবে না। এই কয়দিনে কিছু না ঘটলেও আজকের দুর্যোগের রাতে দোতলার বারান্দায় একা দাঁড়িয়ে থাকতে অস্বস্তি বোধ করছিল জয়ন্ত। কেন যেন একবার মনে হলো ঝোঁকের মাথায় এই বাড়িটা না নিলেই বোধহয় ভালো হতো। কর্কশ শব্দে একটা পেঁচা ডাকতেই চমক ভাঙে জয়ন্তর। চোখে মুখে বৃষ্টির ছাট লাগছে। রেলিংয়ের ধার থেকে সে সরে আসে। ঠিক সেই মুহূর্তে ক্যাঁচ করে একটা শব্দ। জয়ন্ত তাকিয়ে দেখে সাদা কাপড়ে আপাদমস্তক ঢাকা একটা মূর্তি সন্ধ্যানীরের ফটক খুলছে। মূর্ছে ধরা বিশাল সদর দরজাটা সশব্দে খুলে সাদা মূর্তিটা ভেতরে প্রবেশ করতেই চঞ্চল হয়ে ওঠে জয়ন্ত। এত রাতে দুর্যোগ মাথায় নিয়ে কে ওই পোড়ো বাড়িতে ঢুকতে পারে? কি তার উদ্দেশ্য? ভূতে তার বিশ্বাস নেই, নিশ্চয়ই কোনো লোক বদ মতলবে ঢুকেছে। মুহূর্তের মধ্যে সিদ্ধান্ত নেয় জয়ন্ত, তাকে যেতেই হবে সন্ধানীরে। ঘরে এসে বালিশের তলা থেকে পিস্তলটা বের করে নিচে নেমে আসে সে। দালানে ঘুমন্ত সোনারামকে এক নজর দেখে নিয়ে একাই ছুটে যায় গেটের দিকে। তারপর রাস্তা পার হয়ে সন্ধানীরের সদর দরজার সামনে এসে এক মুহূর্ত থমকে দাঁড়ায় জয়ন্ত। লোহার দরজাটার একটা দিক মরচে ধরে একেবারে ভেঙে গেছে। সেদিক দিয়ে লোকজন চলাচল করে। দরজাটা সম্পূর্ণ খোলা হয় না কতদিন কে জানে, কিন্তু এখন এত বড় দরজা একেবারে হাট করে খোলা। একজন লোকের পক্ষে এতদিন ধরে বন্ধ থাকা মরচে ধরা লোহার এত বড় দরজা খোলা অসম্ভব ব্যাপার। অথচ একটু আগেই সে নিজের চোখে সেই অসম্ভবকেই সম্ভব হতে দেখেছে। তাই যে এই বাড়িতে ঢুকেছে সে যে কি অমিত শক্তির অধিকারী সে কথা ভাবতেই জয়ন্তর গায়ে কাঁটা দিয়ে উঠল। বৃষ্টি বেশ জোরে পড়ছে। এইটুকু পথ আসতেই একেবারে ভিজে গেছে জয়ন্ত। এক ছুটে সন্ধানীরের আগাছা জঙ্গলে ভরা প্রাঙ্গণ পেরিয়ে বারমহলের বারান্দায় উঠতেই বিদ্যুৎ চমকে ওঠে। সেই আলোতে জয়ন্ত দেখতে পায় বারমহলের বারান্দায় কে যেন গুটিসুটি মেরে শুয়ে আছে। জয়ন্ত পিস্তলটা হাতে নিয়ে পায়ে পায়ে এগিয়ে যায় সেই দিকে। তার মনে হয় মৃত্যু যেন কাছেই কোথাও ওত পেতে আছে, সুযোগ পেলেই টুটি চেপে ধরবে। কোনো রকমের সাহসে ভর করে শুয়ে থাকা লোকটার ওপর টর্চের আলো ফেলতেই অবাক হয়ে যায় জয়ন্ত। এ যে রামুয়া। 6 বছরের এই ছেলেটা একেবারেই অনাথ, গ্রামের এখানে সেখানে ঘুরে বেড়ায়। জয়ন্ত নবনীরে আসবার পর রোজই ওর বাড়িতে যায়। ছেলেটাকে এই কয়দিনে বেশ ভালোবেসে ফেলেছে জয়ন্ত। ওকে এই খোলা বারান্দায় বৃষ্টির ছাটে মাথা মুখ ভিজিয়ে শুয়ে থাকতে দেখে জয়ন্তর খুব মায়া হয়। তাড়াতাড়ি ঘুমন্ত রামুয়াকে কোলে তুলে নিয়ে ভেতর বাড়ির দিকে যে অংশটা এখনো টিকে আছে সেদিকে এগিয়ে যায় জয়ন্ত। যে এসেছে সে যে এদিক দিয়ে গেছে
তার প্রমাণ দরজাগুলো পরপর সব হাট করে খোলা রয়েছে। সিঁড়ির কাছে আসতেই একটা শব্দ কানে আসে জয়ন্তর, নুপুরের শব্দ। সঙ্গে সঙ্গে দেওয়ালে পিঠ ঠেকিয়ে দাঁড়িয়ে পড়ে জয়ন্ত। শব্দের উৎস কোথায় তা বোঝবার জন্য চারপাশ তাকাতেই দোতলার বারান্দার দিকে সেই সাদা মূর্তিকে হেঁটে যেতে দেখে জয়ন্ত। সেখান থেকেই আসছে শব্দটা। সিঁড়ি ভেঙে দোতলায় উঠে আসে জয়ন্ত, কিন্তু অবাক কাণ্ড, কেউ কোথাও নেই। কোথায় গেল সে? কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়ে থেকে টর্চটা জ্বালতেই জয়ন্ত দেখল বারান্দার কোণার ঘরের দরজাটা হাট করে খোলা। দরজার দিকে কয়েক পা এগোতেই ঘর থেকে একটা বাচ্চার চিৎকার ভেসে এলো। জয়ন্ত লাফ দিয়ে ঘরের ভেতর ঢুকতেই থমকে দাঁড়িয়ে পড়ে। সাদা কাপড়ে ঢাকা মূর্তিটা বিছানায় শোয়ানো একটা বাচ্চার উপর ঝুঁকে কি যেন করছে। জয়ন্ত চিৎকার করে ওঠে, হ্যান্ডস আপ, একটু নড়লেই গুলি করব। সঙ্গে সঙ্গে মূর্তিটা ঘুরে দাঁড়ায় জয়ন্তর দিকে। উফ, কি ভয়ঙ্কর! সর্বাঙ্গ পোড়া ঝলসানো এক নারী মূর্তি। ঠোঁট না থাকায় দাঁতগুলো বীভৎসভাবে বেরিয়ে আছে, চুলগুলো পোড়া পোড়া। অজান্তেই চোখ দুটো বুজে ফেলে কোলের রামুকে শক্ত করে বুকে চেপে ধরে জয়ন্ত। কিছুক্ষণ পর চোখ খুলতেই দেখতে পায় মূর্তিটা স্থির হয়ে ওকে দেখছে। মনে জোর এনে জয়ন্ত বলে ওঠে, কে আপনি? কেন এসেছেন এখানে? পোড়া মূর্তিটা এবার হা হা করে বিশ্রী হাসতে হাসতে জয়ন্তর দিকে এগিয়ে আসতে থাকে। জয়ন্ত চিৎকার করে ওঠে, আর এগোবেন না বলছি, তাহলে আমি গুলি চালাতে বাধ্য হব। মূর্তিটা তবুও এগিয়ে আসছে দেখে জয়ন্ত গুলি চালায়। গুলির আওয়াজে সারা বাড়ি কেঁপে ওঠে। গুলির শব্দে রামুয়া ও বাচ্চাটা দুজনেই একসঙ্গে চিৎকার করে উঠতেই পুরো মূর্তিটা থমকে দাঁড়িয়ে পড়ে। গুলিগুলো যেন হাওয়া ভেদ করে ঘরের দেওয়ালে গিয়ে লাগে। জয়ন্তর মাথায় তখন খুন চেপে গেছে। সে বলে ওঠে, এ বাড়িতে সবকিছু পুড়ে ছাই হয়ে গেছে। বেঁচে আছে মাত্র এই দুটো শিশু আর অক্ষম একটি বৃদ্ধ। তাদের ভয় দেখাতে লজ্জা করে না? আমি বেঁচে থাকতে অন্তত এই শিশু দুটোর কোনো ক্ষতি হতে দেব না। বলতে বলতে জয়ন্ত এক পা করে খাটের দিকে এগিয়ে আচমকাই এক হাত বাড়িয়ে খাট থেকে বাচ্চাটাকে তুলে নেয়। দু হাতে দুটো বাচ্চাকে বুকে চেপে ধরে কোনো রকমে পিস্তলটা ডান হাতে ধরে থাকে। পোড়া মূর্তিটা হঠাৎ বলে ওঠে, রামুয়া মেরা বেটা। তারপরই যেন বাতাসে মিলিয়ে যায়। জয়ন্ত অনেকক্ষণ বাচ্চা দুটোকে বুকে চেপে ধরে ঘরের মধ্যে পাথরের মূর্তির মতো স্তব্ধ হয়ে দাঁড়িয়ে থাকে। তারপর কিছুটা ধাতস্থ হয়ে রামুয়াকে খাটের ওপর বসিয়ে ঘরের আলো জ্বালিয়ে অন্য বাচ্চাটাকে শান্ত করে। তারপর রামুয়াকে জিজ্ঞেস করে, বাড়ির অন্য লোকেরা কোথায়? রামুয়া অবাক চোখে তাকিয়ে বলে, বুড়া দাদু ঘুমোচ্ছে। উত্তেজনায় জয়ন্ত ভুলেই গিয়েছিল যে সন্ধ্যানীরে রাতের বেলা রতন চৌধুরী আর এই বাচ্চাটা ছাড়া অন্য কেউ থাকে না। নিজের ভুল বুঝতে পেরে জয়ন্ত বলে, বুড়া দাদু কোন ঘরে ঘুমোচ্ছে? পাশের ঘরের দিকে আঙুল তুলে রামুয়া বলে, হুই ঘরে। জয়ন্ত ছোট বাচ্চাটাকে কোলে নিয়ে রামুয়ার হাত ধরে পাশের ঘরে গিয়ে ঢোকে। ঘরে একটা কম পাওয়ারের সবুজ আলো জ্বলছে। খাটের ওপর শুয়ে ঘুমোচ্ছেন একজন বৃদ্ধ ব্যক্তি। জয়ন্ত বোঝে ইনিই রতন চৌধুরী। শুনছেন? এই যে অনেক ডাকাডাকি করেও বৃদ্ধের সাড়া না পেয়ে জয়ন্ত যখন কি করবে ভাবছে, তখন রামুয়া বলে, বুড়া দাদু ওষুধ খেয়েছে, এখন উঠবে না, কাল সকালে উঠবে। জয়ন্ত চিন্তায় পড়ে যায়। এখন সে কি করে?
এই বাড়িতে বাকি রাতটা কাটাবে না বাচ্চা দুটোকে নিয়ে নবনীরে ফিরে যাবে। নবনীর খালি পড়ে আছে, ডাকাত পড়লেও সোনারাম জানতে পারবে না। কিন্তু এইভাবে একজন বৃদ্ধকে একলা ফেলে দুটো বাচ্চাকে তার বিনা অনুমতিতে নিজের বাড়িতে নিয়ে যাওয়া যায় না। বিশেষ করে এই বাড়ির মালিকের সঙ্গে তার কোনো পরিচয় নেই। ভাবতে ভাবতেই জয়ন্ত নিজের মনে বলে ওঠে, আর একবার চেষ্টা করে দেখি। বলে ঘরের কোণে রাখা কুজো থেকে জল নিয়ে রতন চৌধুরীর চোখে মুখে জোরে জোরে ঝাপটা দিতে থাকে। কয়েকবার ঝাপটা দেওয়ার পর বৃদ্ধ চোখ মেলে তাকান। কিছুক্ষণ ঘোর লাগা চোখে জয়ন্তর দিকে তাকিয়ে বলে ওঠেন, কে তুমি? এত রাতে আমার বাড়িতে কেন এসেছ? জয়ন্ত বলে, উত্তেজিত হবেন না মিস্টার চৌধুরী, আমি জয়ন্ত রায়, আপনার প্রতিবেশী। কয়েকদিন হলো আমি নবনীর ভাড়া নিয়ে বাস করছি। বৃদ্ধের মুখ থেকে উৎকণ্ঠার ভাব কেটে যায়। কিছুটা নিশ্চিন্ত হয়েই যেন বলেন, ও, আপনি সেই ইঞ্জিনিয়ার যিনি নবনীর ভাড়া নিয়েছেন? হ্যাঁ, নবনীরে আসবার পর অনেকবারই ভেবেছি আপনার সঙ্গে এসে দেখা করে যাব, কিন্তু এত কাজের চাপ যে সময় করে উঠতে পারিনি। আপনি আমার বাড়িতে এলে আমি খুশি হতাম মিস্টার রায়। এখন তো আর কেউ এই বাড়ির চৌকাঠ মারায় না, অথচ আগে। একটা দীর্ঘ নিঃশ্বাস বেরিয়ে আসে বৃদ্ধের বুক চিরে। তারপর হঠাৎই কি মনে পড়ায় বলে ওঠেন, আপনি এত রাতে এখানে? জয়ন্ত সব কথা খুলে বলে বৃদ্ধ রতন চৌধুরীকে। বৃদ্ধ বলেন, সবই আমার কপাল। এই বাড়ি কিছুদিন আগে পর্যন্ত লোকে গম গম করত। অর্থ বল, লোকবল, কোনো কিছুরই অভাব ছিল না আমার। ভগবান আমাকে দুহাত ভরে দিয়েছিলেন, কিন্তু আমি কি কোনোদিনও ভাবতে পেরেছিলাম আমার একমাত্র নাতির অন্নপ্রাশনের রাতে আগুন লেগে আমার সব কিছু শেষ হয়ে যাবে? বৃদ্ধের দুচোখ জলে ভরে ওঠে। আপনি তো এ বাড়িতে একা থাকেন রাতে, কোনোদিন অস্বাভাবিক কিছু চোখে পড়েনি আপনার? বিশ্বাস করুন মিস্টার রায়, আমি কোনোদিনও কিছু দেখিনি। বুড়ো মানুষ, রাতে ঘুমের ওষুধ খেয়ে ঘুমিয়ে পড়ে, সকালবেলায় ঘুম ভাঙে। তবে এই বাড়িতে নিশ্চয়ই রাত্রে কিছু ঘটে, তা না হলে এত টাকার লোভ দেখিয়েও কত দূর দূর থেকে কাজের লোক আনলাম, কিন্তু কেউ টিকতে পারল না। দুর্ঘটনার দিন ঠিক কি হয়েছিল মিস্টার চৌধুরী? বৃদ্ধ রতন চৌধুরী একটু চুপ করে থেকে বলেন, শুনুন তবে সেই অভিশপ্ত রাতের কথা। সেদিন ছিল অর্কর অন্নপ্রাশন। একমাত্র নাতির অন্নপ্রাশন উপলক্ষে মহা ধুমধামের আয়োজন করেছিলাম, যেখানে যত আত্মীয় পরিজন বন্ধু বান্ধব ছিল প্রায় সবাইকেই নিমন্ত্রণ করা হয়েছিল। পুরো বাড়িটা সিল্কের কাপড়ের প্যান্ডেলে মুড়ে দেওয়া হয়েছিল। ভেতর মহলের বিশাল উঠোনে খাওয়া দাওয়ার ব্যবস্থা হয়েছিল। তারই একপাশে রান্না ও অতিথিদের বসবার ব্যবস্থা হয়েছিল। বাইরের বাগানে অতিথিদের বসবার ব্যবস্থা হয়েছিল। রাতে অতিথিদের খাওয়া প্রায় শেষ হয়ে এসেছে। বেশিরভাগ নিমন্ত্রিত অতিথি বিদায় নিয়ে চলে গেছে। বাড়ির লোক, নিকট আত্মীয় আর কাজের লোকেদের খাওয়া চলছে। রাত হয়ে গেছে দেখে আমি নাতিকে নিয়ে এই বারমহলে বিশ্রাম নিতে এসেছিলাম। তারপর হঠাৎ কিভাবে যে আগুন লাগে, দেখতে দেখতে বাড়ির দুটো মহল একদম পুড়ে যায়। আমার স্ত্রী, ছেলে, ছেলের বউ, মেয়ে জামাই, আত্মীয় স্বজন
কাছের লোক যারা সেখানে ছিল সব শেষ হয়ে গেল। শুধু এই মহলটাই কেমন করে যেন বেঁচে গেল। যেসব কাজের লোক সেদিন বেঁচে গিয়েছিল তারাও বাড়িটাকে অভিশপ্ত বলে চলে গেল। শুধু আমি এই বাচ্চাটাকে নিয়ে এখনো এখানে টিকে আছি। বৃদ্ধের কথা শুনতে শুনতে একটা কথা জয়ন্তর মাথায় ঘুরপাক খেতে থাকে। কথাটা বলবে কি বলবে না ভেবে বলেই ফেলে, রামুয়া কে মিস্টার চৌধুরী? রামুয়া? এই ছেলেটিও বড় অভাগা। আমাদের বাগানের মালি রামভরতের ছেলে। রামভরতটাও মরে গেল। ওর বউ বিমলাও একদিন কাউকে কিচ্ছু না বলে কোথায় যেন চলে গেল, বাচ্চাটাকে একলা ফেলে রেখে। কে দেখবে ওকে? তাই আমি ওকে এই বাড়িতে রেখে দিয়েছি। শুধু তো দুবেলা দুমুঠো খায় আর এই বাড়ির এক কোনায় থাকে। কিন্তু এই বাড়ির কাজের লোকগুলো হয়েছে তেমনি। ওইটুকু ছেলেকে দিয়ে সারা দিন কাজ করাবে, আর কোনোদিন যদি কোনো কাজ ঠিক মতো না করে তাহলেই মারধর করবে, খেতে দেবে না। আমি বুড়ো মানুষ, জানতে পারলে বকাবকি করি, ডেকে এনে নিজের হাতে খাইয়ে দিই। এইভাবেই টিকে আছে ছেলেটা। আর একটু বড় হলে নিজেই কোথাও হয়তো চলে যাবে। কথায় কথায় রাত প্রায় শেষ হয়ে আসে। আকাশে মেঘ থাকা সত্ত্বেও আলোর আভাস দেখা যায়, পাখিদের ডাক শোনা যায়। জয়ন্ত বলে, মিস্টার চৌধুরী, ভোর হয়ে গেল, আমি এবার বাড়ি যাব। হ্যাঁ, তা তো যেতেই হবে। তবে আমার বিপদের কথা ভেবে আপনি যেভাবে অত রাত্রে সাহায্যের জন্য ছুটে এসেছেন সেজন্য আমি আপনার কাছে কৃতজ্ঞ মিস্টার রায়। না না, এ আপনি কি বলছেন মিস্টার চৌধুরী? প্রতিবেশীর বিপদে তাকে সাহায্য করা নৈতিক কর্তব্য। আমি শুধু সেইটুকুই করেছি। আপনি আছেন পাশে, আমি এখন নিশ্চিন্ত। বুঝতে পারি নাতিটা দিন দিন কেমন যেন শুকিয়ে যাচ্ছে। মনে হয় এবার হয়তো আমার বংশের প্রদীপকে কেউ চিরতরে নিভিয়ে দেবে। কিন্তু কে এইরকম করছে? কি আমার অপরাধ? বলতে বলতে হঠাৎ করেই বৃদ্ধ বিছানা থেকে নেমে জয়ন্তর হাত দুটো চেপে ধরে কেঁদে ফেলেন। আপনি অর্ককে বাঁচান মিস্টার রায়। এতদিন আমি চাকর বাকরদের কথা ঠিক মতো বিশ্বাস করতাম না, কিন্তু আজ আপনার মুখে সবকিছু শুনে বুঝতে পেরেছি রাতে যে আসে সে আমার নাতি অর্কর অনিষ্ট করার জন্যই আসে। জয়ন্ত বৃদ্ধের কথায় প্রথমটা হকচকিয়ে গেলেও পরেক্ষণে নিজেকে সামলে নিয়ে বলে, আমাকে আপনি বিশ্বাস করেন মিস্টার চৌধুরী? বিশ্বাস? এই মুহূর্তে আপনিই আমার একমাত্র ভরসা। ঠিক আছে, তাহলে আজ থেকে আপনি এবং অর্ক রাত কাটাবেন আমার বাড়িতে। রামুও থাকবে আমাদের সঙ্গে। আমি দেখব কে আপনাদের ক্ষতি করতে পারে। আমাকে বাদ দাও জয়ন্ত, তুমি আমার ছেলের মতো, তাই তোমাকে তুমি করেই বলছি। এই বাড়িতে আমার সব শেষ হয়ে গেছে, তাই আমি প্রতিজ্ঞা করেছি এই বাড়িতেই আমি আমার জীবনের শেষ দিনগুলো কাটাবো। এক রাতের জন্যও এই বাড়ি ছেড়ে আমি অন্য কোথাও যাব না। তুমি অর্ককে তোমার কাছে রাখো, সারাদিন ও আমার কাছেই থাকবে। সন্ধেবেলা তুমি অফিস থেকে ফিরলে আমার লোক গিয়ে ওকে তোমার কাছে রেখে আসবে। আমি আজ থেকেই সব ব্যবস্থা করে দেব। রতন চৌধুরীর কথায় সম্মতি জানিয়ে সন্ধ্যানীর থেকে বিদায় নিয়ে জয়ন্ত যখন নবনীরে প্রবেশ করে
তখন ছিন্ন মেঘের মধ্যে দিয়ে ভোরের লাল আলোয় একটু একটু করে পৃথিবীর ঘুম ভাঙছে। অফিস থেকে জয়ন্ত যখন বাড়ি ফেরার জন্য বেরোলো, বেলা তখন শেষের দিকে গড়িয়ে গেছে। বাড়িতে যখন এসে পৌঁছালো তখন আকাশে আলো মুছে গিয়ে সন্ধ্যা নেমেছে। বৃষ্টি শুরু হয়ে গেছে ফোঁটা ফোঁটা। জয়ন্ত রাস্তায় গাড়ি দাঁড় করিয়ে হর্ন দিতেই সন্ধ্যা নীড় থেকে বৃষ্টি মাথায় নিয়ে ছুটে আসে রামুয়া। জয়ন্ত তাড়াতাড়ি করে ওকে জিপে তুলে নেয়। সোনারাম এসে নবনীরের ফটক খুলে দেয়। জিপ থেকে রামুয়াকে নিয়ে একতলায় দালানে ঢোকে জয়ন্ত। তারপর আলোতে রামুয়ার দিকে তাকিয়ে চমকে ওঠে। এ কি হয়েছে তোর রামুয়া? রামুয়ার চোখ দিয়ে ঝরঝর করে জল পড়ছে, কথা বলতে পারছে না। দালানের টিউবের আলোয় জয়ন্ত দেখে রামুয়ার ঠোঁট কেটে গিয়ে কালচে রক্ত শুকিয়ে আছে। ঠোঁটে আর নাকের নিচে ও ডান গালে কালশিটে দাগ। গায়ের গেঞ্জিটাও ফালা ফালা করে ছেঁড়া। হাঁটুর কাছটা ফুলে রক্ত জমাট বেঁধে আছে। পা টেনে টেনে অতি কষ্টে হাঁটছে রামুয়া। জয়ন্ত ওকে কাছে টেনে নিতেই বুঝতে পারে ছেলেটার গা জ্বরে পুড়ে যাচ্ছে। তাড়াতাড়ি রামুয়াকে কোলে নিয়ে জয়ন্ত দোতলায় নিজের শোবার ঘরে এসে ঢোকে। বিছানায় তখন অর্ক একগাদা খেলনা নিয়ে খেলা করছে। জয়ন্ত অর্কের পাশে খাটের ওপর রামুয়াকে বসিয়ে দিয়ে ওর গা থেকে ছেঁড়া ভেজা গেঞ্জিটা খুলে শুকনো তোয়ালে দিয়ে মাথা মুখ মুছিয়ে গায়ে একটা গরম শাল জড়িয়ে দেয়। তারপর আদর করে গায়ে মাথায় হাত বুলিয়ে বলে, রামুয়া, কি হয়েছে তোর? আমাকে বল, কে তোকে এভাবে মেরেছে? রামুয়া এবারেও কি বলতে গেল, কিন্তু গলা দিয়ে স্বর বের হলো না। ওর দু চোখে ভয় স্পষ্ট হয়ে উঠেছে। জয়ন্ত ডাকে, সোনারাম, সোনারাম। সোনারাম একটু বাদেই জয়ন্তর জলখাবার ও কফি নিয়ে আসে। জয়ন্ত বলে, সোনারাম, রামুয়াকে এভাবে কে মেরেছে রে? ওই বাড়ির যোগিন্দার সকালে বাসন মাজতে গিয়ে 4টে কাপ আর 2টো প্লেট ভেঙে ফেলেছে রামুয়া, তাই যোগিন্দার ওকে মেরেছে। ও বাড়িতে কি আর কেউ ছিল না? তারা যোগিন্দারকে বাধা দিতে পারেনি? সবাই ছিল, ওরা সবাই তো যোগিন্দারকে বলল আরো মারতে। বুড়াবাবু যোগিন্দারকে কিছু বলেননি? উনি তখন বেড়াতে গিয়েছিলেন। বাড়িতে ফিরে যোগিন্দারকে খুব বকেছেন। আজ যোগিন্দার অর্ককে দিতে এসে বলে গেছে রামুয়াকে যেন আমরা এই বাড়িতে ঢুকতে না দিই। ও খুব বাজে হয়ে গেছে, কারোর কথা শোনে না, কাজকর্ম করতে চায় না। দাঁড়া, কাল সকালেই ও বাড়ির কাজের লোকগুলোকে আমি উচিত শাস্তি দেব। একটা ছোট বাচ্চার উপর এরকম অত্যাচার আমি কিছুতেই সহ্য করব না। তুই এখন যা, তাড়াতাড়ি এক গ্লাস গরম দুধ নিয়ে আয়। ঢং ঢং করে 2টোর ঘন্টা বাজতেই জয়ন্তর ঘুম ভেঙে যায়। বাইরে বেশ জোরে বৃষ্টি পড়ছে। জানলার বন্ধ কাচের মধ্যে দিয়ে বিদ্যুতের আলো মাঝে মাঝে ঘরের ভেতর আছড়ে পড়ছে। ঘরে মৃদু নীল আলো জ্বলছে। জয়ন্তর একপাশে অর্ক আর অন্য পাশে রামুয়া শুয়ে। ঘুম ভাঙলে বিছানা থেকে নেমে পড়ে জয়ন্ত। জানলার পর্দাগুলো টেনে দিয়ে বাচ্চা দুটোর গায়ে ভালো করে চাদর ঢাকা দিয়ে ঘরের সংলগ্ন বাথরুমে যায় জয়ন্ত। বাথরুম থেকে হঠাৎ অর্কর কান্নার আওয়াজ পেয়ে ঘরে এসেই জয়ন্তর রক্ত হিম হয়ে যায়। জয়ন্তের খাটের ঠিক মাথার কাছে বন্ধ জানলাটার পাল্লা হাট করে খোলা। সেখান দিয়ে একজোড়া পোড়া মাংস খসা হাত এসে অর্কর গলা টিপে ধরেছে। আর্তচিৎকার করে জয়ন্ত পাগলের মতো ছুটে এসে অর্ককে কোনো রকমে ছাড়িয়ে নেয়। আর একটু হলেই বাচ্চাটা শেষ হয়ে যেত। যন্ত্রণায় বাচ্চাটার মুখ নীল হয়ে গেছে। জানলার দিকে তাকিয়ে জয়ন্ত দেখতে পায় পোড়া মূর্তিটা তখনও জানলার বাইরে দাঁড়িয়ে রাগে ফুঁসছে। জয়ন্ত চিৎকার করে ওঠে, তুই আবার এসেছিস? এই বাচ্চাটা তোর কি ক্ষতি করেছে যে তুই ওকে মারতে আমার বাড়িতে এসেছিস?
জয়ন্তর চিৎকারে রামু আর ঘুম ভেঙে যায়। জানলায় পুরো মূর্তিটাকে দেখে কোঁকিয়ে কেঁদে উঠে জয়ন্তকে জড়িয়ে ধরে রামুয়া। রামুয়াকে কাঁদতে দেখেই পুরো মূর্তিটা বলে ওঠে, রামুয়া মেরা বেটা। জয়ন্তর মাথায় হঠাৎ একটা বুদ্ধি খেলে যায়। এ তোর ছেলে রামুয়া? নারী মূর্তিটা ভাটার মতো চোখ মেলে জয়ন্তকে দেখতে থাকে। জয়ন্ত আবার বলে, বল তুই কে? রামুয়া মেরা বেটা। তুই যদি রামুয়ার মা, তবে এই বাচ্চাটার উপর তোরা তো রাগ কেন? যে বুড়াবাবু রামুয়াকে দয়া করে আশ্রয় দিয়েছে, খেতে পড়তে দিয়ে বাঁচিয়ে রেখেছে, তার নাতিকে মারতে চাস এমন নেমোখারাম তুই? জয়ন্তর শেষ কথাটা শুনে ভয়ঙ্কর মূর্তিটার চোখ দুটো জ্বলে ওঠে, ফ্যাঁস ফ্যাঁসে গলায় চিৎকার করে ওঠে, নেমো খারাম আমি? ও বাড়ির লোক রামুয়ার বাপকে গাড়ি চাপা দিয়ে মেরে ফেললো। আমি পুলিশ ডাকবা বললে তো আমাকে ঘরে আটকে দিয়ে আগুন দিয়ে দিলে। উফ কি জ্বালা। তারপর আমার পোড়া দেহটা বাগানে পুঁতে দিল। এখন বাড়ির লোকেরা আমার বেটা রামুয়াকে পিটছে। আমি তাই ওদের বাড়ির বাচ্চাকে মেরে ফেলব। কিন্তু এ বাচ্চাটা তো রামুয়াকে মারছে না। ওর বাপ আমাকে মেরে ফেললো, তাই আমি বাচ্চাটাকে মেরে ফেলব। অর্কর বাবা তোমাকে মেরে ফেলেছে রতন চৌধুরী তা জানে? না, বুড়া বাবু কিচ্ছু জানে না। যারা জানতো তাদের সবাইকে আমি পুড়িয়ে মেরে ফেলেছি, কাউকে ছাড়িনি। কাজের লোকেরা এখন আমার বেটাকে মারছে, লেকিন ও বাচ্চাটাকে কিছু বলছে না। আমার বেটা রামুয়াও তো বাচ্চা আছে, ওকে কেন মারবে? যারা মারছে তাদের কিছু না বলে এখানে দুধের শিশুটাকে মারতে তোমার লজ্জা করে না? ওরা রাতে থাকছে না, ওদের আমি ধরতে পারছি না, লেকিন একদিন সবাইকে মেরে দেব। জয়ন্ত বুঝতে পারে মায়ের আত্মা তার সন্তানের ওপর অত্যাচার সহ্য করতে না পেরেই অর্কর ওপর প্রতিশোধ নিতে এসেছে। সে তাই শান্ত অথচ দৃঢ় কণ্ঠে বলে, না, তুমি আর কাউকে কিছু বলবে না। আমি তোমার বেটার সব দায়িত্ব নিচ্ছি। রামুয়া এখন থেকে আমার কাছে এই বাড়িতে থাকবে, খাবে, স্কুলে পড়বে। তারপর আমার এখানকার কাজ শেষ হলে আমি ওকে কলকাতায় নিয়ে যাব। তোমার রামুয়ার কোনো ক্ষতি আমি হতে দেব না। জয়ন্তর কথা শুনতে শুনতে মূর্তিটার হিংস্র দৃষ্টি কোমল হয়ে আসে, বলে, সচবাস বাবু? হ্যাঁ, তবে আজ থেকে তুমি আর কোনোদিনও কারোর ক্ষতি করবে না। কথা দাও, এই অঞ্চল ছেড়ে তুমি চলে যাবে। না, তা আমি পারবে না। ও বাড়িতে আমি বন্দী হয়ে আছি, মাটির নিচে বড় কষ্ট। হে বাবু, আমায় মুক্তি দে। কোথায় তুমি বন্দী হয়ে আছো আমায় বলো, আমি তোমায় মুক্তি দেব। আও বাবু। বলে জয়ন্তকে বাইরে যেতে ইশারা করে হাওয়ায় ভেসে নিচে নেমে যায় মূর্তিটা। জয়ন্ত ঘরের দরজা খুলে দোতলার বারান্দায় বেরিয়ে আসে। মূর্তিটা তখন লম্বা লম্বা পা ফেলে নবনীরের বাগান পেরিয়ে গেট খুলে রাস্তায় ওঠে। তারপর সন্ধ্যানীরের বিশাল ফটক ধাক্কা দিয়ে খুলে বাগানে ঢুকে ঘুরে দাঁড়িয়ে হাত বাড়িয়ে কি যেন দেখায় জয়ন্তকে। জয়ন্ত কিছু বুঝতে পারে না। ছায়ামূর্তিটা ছুটে গিয়ে বাগানের উত্তর দিকের একটা রাধাচূড়া গাছের তলায় ছোট বেদির ওপর উঠে দাঁড়ায়। পরেক্ষণেই জয়ন্ত আর কিচ্ছু দেখতে পায় না, শুধু বহু দূর থেকে একটা কান্না মেশানো নারীকণ্ঠ ভেসে আসে তার কানে। বাবু, এই বেদের তলায় ওরা আমার পোড়া দেহটা পুঁতে রেখেছে। মাটির নিচে বড় কষ্ট বাবু, আমাকে মুক্তি দে বাবু। জয়ন্ত আর দেরি করে না, কোনো রকমে সোনারামকে ঘুম থেকে তুলে তার কাছে বাচ্চা দুটোকে রেখে প্রচণ্ড বৃষ্টি মাথায় করে সন্ধানীরে ছুটে যায়।
বৃদ্ধ রতন চৌধুরীকে ঘুম থেকে তুলে তাকে সঙ্গে করে নিয়ে সেই বৃষ্টির মধ্যেই একটা শাবল জোগাড় করে এনে বেদিটা ভেঙে ফেলে। বেদিটা ভাঙতেই ভেতর থেকে একটা কঙ্কাল বেরিয়ে পড়ে। সেটাকে দেখিয়ে জয়ন্ত বলে, এই দেখুন মিস্টার চৌধুরী, রামু আর মার কঙ্কাল, যাকে আপনার ছেলে ও বাড়ির অন্যান্যরা মিলে জীবন্ত পুড়িয়ে মেরে এখানে পুঁতে দিয়েছিল। ওর স্বামী রামভরতকে আপনাদের বাড়ির লোক গাড়ি চাপা দিয়ে মেরে ফেলেছিল। রামু আর মা সেই ঘটনা পুলিশকে জানাতে চাওয়ায় ওকে নৃশংসভাবে মারা হয়েছিল, আর তার প্রতিশোধ নিতেই সে আপনার বাড়ির সবাইকে পুড়িয়ে মেরেছিল, কারণ তারা সবাই ঘটনাটা জানত। একমাত্র আপনিই এ ব্যাপারে কিছু জানতেন না। তাছাড়া আপনি বরাবর রামুয়াকে স্নেহ করেছেন, বাড়িতে আশ্রয় দিয়েছেন, তাই রামুয়ার মা আপনার উপর কোনো অত্যাচার করেনি। কিন্তু যখনই কেউ রামুয়ার উপর অত্যাচার করেছে, তার মার আত্মা তাদের ভয় দেখিয়ে তাড়িয়ে দিয়েছে। রামুয়ার উপর অত্যাচার সহ্য করতে না পেরে অর্ককে পর্যন্ত সে মেরে ফেলতে চেয়েছে, কিন্তু আমি রামুয়ার সব দায়িত্ব নিয়েছি, আর আজ তার অভাগা মাকে এই পাষাণ বেদির কারাগার থেকে মুক্তি দিলাম। ও আর কোনোদিনও সন্ধানীরে ফিরে আসবে না। রতন চৌধুরী এগিয়ে এসে জয়ন্তকে বুকে জড়িয়ে ধরেন, বলেন, আমি কাল সকালেই পুরুত দেখে রামু আর মার আত্মা যাতে শান্তি পায় তার জন্য বিধিমতো অনুষ্ঠান করব। রতন চৌধুরীর কথা শেষ হবার সঙ্গে সঙ্গে নারীকণ্ঠে অট্টহাসি ভেসে ওঠে। মুক্তি, মুক্তি। শুনলেন অভিশপ্ত সন্ধানীর, রচনা দুর্বা বাগচি, রামুয়ার ভূমিকায় রুদ্রনীল, রামুয়ার মা পূজা এবং গল্পপাঠ ও অন্যান্য কয়েকটি চরিত্রে আমি অতনু। এডিটিং, সাউন্ড অ্যান্ড পোস্টার ডিজাইন অতনু। শেষ হলো অভিশপ্ত সন্ধানীর। আমরা আবার ফিরে আসব নতুন কোনো গল্প নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন আর শুনতে থাকুন হরিবল উইকেন্ড।